তফাদার কি বলেছে শুনি? বললেন আমার মাথাতে টিউমার আছে। তফাদারের মাথার ভেতর কি আছে যেন? হ্যাঁ, গোবর 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 ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, চালা। তার টুপির ভেতর সিং, আর এই জুতোর ভেতর খুদ, আর এই পাটুরির ভেতর ল্যাজ। খিদে হয়? দুদিন হলো তো একেবারেই হচ্ছে না। ঘুম হয় না, মাথা ধরে? কাল সন্ধেবেলা ধরেছিল। বাদিক আগে হ্যাঁ, না ডান্ডিক? আগে হ্যাঁ, ঠিক করে বলো। আগে ঠিক মাঝখানে। পেট কামড়ায়? সেই দিন কামড়েছিল, নিধি কাবলি মটর ভাজা এনেছিল, তাই খেয়ে। আরে পেট কামড়ায় না মোটর দেয়, তাই সেটা বলো। এত কথা বলো কেন? হাঁচুর পাঁচুর করে। নমস্কার, আজ আপনারা শুনবেন টি মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা চিকিৎসা সংকট। ওনার জন্ম 1880 খ্রিস্টাব্দের 16 মার্চ ও প্রয়াণ 1960 খ্রিস্টাব্দের 27 এপ্রিল। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার ওনাকে রবীন্দ্র পুরস্কার এবং ভারত সরকার ওনাকে পদ্মভূষণে ভূষিত করেছেন। এছাড়াও 1955 সালে সাহিত্য একাডেমি পুরস্কারও লাভ করেছেন। ওনার উল্লেখযোগ্য কয়েকটি রচনা হল গড্ডালিকা, গর্জলি, আনন্দবাই ইত্যাদি। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন, চিকিৎসা সংকট। সন্ধ্যা হব হব। নন্দবাবু হক সাহেবের বাজার থেকে ট্রামে বাড়ি ফিরছিলেন। বিডেন স্ট্রিট পার হয়ে গাড়ি আস্তে আস্তে চলতে লাগল। সম্মুখে গরুর গাড়ি, আর একটু গেলেই নন্দবাবুর বাড়ির মোড়। এমন সময় দেখলেন পাশের একটা গলি থেকে তার বন্ধু বঙ্কুবাবু বাইরে আসছিলেন। নন্দবাবু উৎফুল্ল হয়ে ডাকলেন, বঙ্গু, বঙ্গু, আরে দাঁড়াও হে ভাই, আমি আসছি। নন্দবাবু দু বগলে দুই পাণ্ডে ব্যস্ত হয়ে চলন্ত গাড়ি থেকে যেমনই নামতে যাবেন অমনি কোচায় পা জড়িয়ে নিচে পড়ে গেলেন। গাড়িটা একটা সরিয়ে উঠল এবং ঘর ঘর করে গাড়ি থেমে গেল। জনকতক যাত্রী নেমে নন্দবাবুকে ধরে তুললেন। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়িয়ে নানা প্রকার সমবেদনা জানাতে লাগলো। थोड़ा गरम दूध पिला दियो। আরে দুটো পাইকলার কাটা গেছে নাকি? একজন সিদ্ধান্ত করলেন মৃগী, আর একজন বলল ভিড়মি, কেউ বলল মাতাল, কেউ বলল বাঙাল, আবার কেউ বলল পাড়ার গেঁয়ো ভূত। বাস্তবে নন্দবাবু মোটেই আঘাত লাগেনি, কিন্তু কে তা শোনে? লাগেনি মশাই, খুব লেগেছে। 2 মাসের ধাক্কা গো, 2 মাসের ধাক্কা। বাড়িতে গিয়ে টের পাবে। নন্দবাবু বারবার করজোড়ে নিবেদন করলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট তার লাগেনি। একজন বৃদ্ধ ভদ্রলোক বললেন, ভালো করলে মন্দ হয়। কষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু এসে পড়ায় নন্দবাবু রক্ষা পেলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম গাড়িও ছেড়ে দিল। বঙ্কুবাবু বললেন, মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল নাকি? যা হোক, বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সা! রিক্সা নন্দবাবুকে নিয়ে আস্তে আস্তে চলে গেল। বঙ্কুবাবু পিছনে হাঁটতে হাঁটতে চললেন। এখানে নন্দবাবুর একটু পরিচয়টা দিয়ে দেওয়া দরকার। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেঁটে গোলগাল চেহারা।
তাহার পিতা পশ্চিমে কমিশনারিয়েট চাকরি করে বিস্তর টাকা উপার্জন করেছিলেন এবং মৃত্যুকালে তার একমাত্র সন্তান নন্দর জন্য কলকাতায় একটা বড় বাড়ি, বিস্তর আসবাবপত্র এবং একগুচ্ছা কোম্পানির কাগজ রেখে যান। নন্দবাবুর বিয়ে অল্প বয়সেই হয়েছিল, কিন্তু 1 বছর পরেই তিনি বিপত্নিক হন এবং তারপর আর তিনি বিয়ে করেননি। মাও বহুদিন আগে মারা গেছেন। বাড়িতে একমাত্র স্ত্রীলোক বলতে এক বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা নিয়েই বিব্রত, সংসারের কাজ ঝিঁচা করেই দেখে। নন্দবাবুর দ্বিতীয়বার বিয়ে নিয়ে আপত্তি নেই, কিন্তু এ পর্যন্ত তা হয়ে ওঠেনি। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ, এই নিয়ে নির্বিবাদে তার দিন কেটে যায়। বিয়ের ফুরসত কোথায়? তারপর ক্রমেই বয়স বেড়ে চলেছে। এখন আর বিয়ে না করাই ভালো। মোটের ওপর নন্দবাবু নিরীহ, গোপেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির একতলার ঘরে সন্ধ্যাকালীন আড্ডা বসেছে। নন্দবাবু আজ একটু ক্লান্ত বোধ করছেন, সেই জন্য বালাপোষ গায়ে দিয়ে তিনি লম্বা হয়ে শুয়ে আছেন। বন্ধুগণে চা ও পাঁপড় ভাজা পর্ব শেষ হয়েছে। এখন পান, সিগারেট ও গল্প চলছে। গুপিবাবু বললেন, শরীরের ওপর এত অযত্ন করো না নন্দ। এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া মোটেই ভালো লক্ষণ নয়। মাথা ঘোরেনি, কেবল কুঁচোর কাপড়টা বেঁধে। আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদার রয়েছেন। অত বড় ফিজিশিয়ানা শহরে পাবে কোথা? যাও না, কাল সকালে একবার তার কাছে। বঙ্কুবাবু বললেন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালেই ভালো হয়। অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটি নেই। মেজাজটা একটু তিরিকি বটে, কিন্তু বুড়োটার বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়িসুড়ি দিয়ে এক কোণে বসেছিলেন। তার মাথায় টুপি, গলায় দাড়ি এবং তার উপরে একটা কমফর্টার। তিনি বললেন, ওরে বাবা রে, ও বাপ, এত শীতে অবেলায় কখনো ট্রামে চড়ে? শরীর অসাড় হলে আছাড় খেতেই তো হবে। নন্দর শরীরটা একটু গরম রাখা দরকার, বুঝলে? ওরে বাবা রে, খুব ঠান্ডা। নিধুবাবু বলল, নন্দ, মোটা টালটা আবার ছাড় বাবা। এক বিরিঞ্চি আমাদের ফরাসি টাকিয়া, এটা গায়ে গতি লাগবে কিসে? লক্কট পালকি গাড়ি আর পকিলাট ঘোড়া, তোমার পয়ার অভাব কিসের বাবা? এত ফুটি টুটি করতে শেখা। ঠিক হলো কাল সকালে নন্দবাবু ডক্টর তফাদারের বাড়ি যাবেন। ডক্টর তফাদার এমডি MRAS, রেস স্ট্রিটে থাকে। প্রকাণ্ড বাড়ি, 2খানা মোটর, 1খানা ল্যাম্প, খুব বসায়। রোগীরা তাকে ডেকে সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবু ডাক পড়ল। ডাক্তার সাহেবের ঘরে গিয়ে তিনি দেখলেন এখনো একটি রোগীর পরীক্ষা চলছে। একজন স্থূলকায় মারোয়ারি ভদ্রলোক নগ্ন দেহে দাঁড়িয়ে আছেন। ডাক্তার ফিতে দিয়ে তার ভুঁড়ির পরিধি মেপে বললেন, फिक्र की कोई बात नहीं है, बस 1.25 इंच बढ़ गया है। রোগী খুশি হয়ে বলল, अरे नार्वस तो देखिए। ডাক্তার রোগীর কবজিতে নাড়ির উপর একটা মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকিয়ে বললেন, बहुत मजे से चल रहा है। রোগী বলল, जवान तो देखिए जरा, जवान तो देखिए हमारा। রোগী হাঁ করলে ডাক্তার ঘরের অন্যদিকে দাঁড়িয়ে অপেরা প্লাস দ্বারা তার জিভের পরীক্ষণ করে বললেন, थोड़े से असर है, कल फिर आना। রোগী চলে গেলে ডক্টর তফাদার নন্দবাবুর দিকে চেয়ে বললেন, ওয়েল, আপনার কি প্রবলেম? নন্দবাবু বললেন,
আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ ট্রাম থেকে দেখি কম্পাউন্ড ফ্র্যাকচার হাড় ভেঙেছে। নন্দবাবু পুনরায় তার অবস্থা বর্ণনা করলেন। শরীরে কোনো ব্যথা নেই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি কোনো কিছুই নেই। হ্যাঁ, কাল থেকে একটু খিদেটা কমে গেছে আর রাত্রে তিনি দুঃস্বপ্ন দেখেছে। এই নিয়ে তিনি বড়ই আতঙ্কিত। ডাক্তারবাবু তার বুক, পেট, মাথা, হাত, পা, নাড়ি পরীক্ষা করে বললেন। জিভ দেখি। নন্দবাবু জিভ বের করলেন। ডাক্তার কিছুক্ষণ ডেকে মুখ বেঁকিয়ে তারপর কলম ধরলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হলে নন্দবাবুর দিকে তিনি চেয়ে বললেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার করে খাবেন। নন্দবাবু সভয়ে বললেন, কিরকম বুঝলেন ডাক্তারবাবু? ভেরি ব্যাড। কি হয়েছে? আরো দিন কত ওয়াচ না করলে ঠিক বলা যায় না। হ্যাঁ, তবে সন্দেহ করছি সেরেব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড গ্যাংলিয়া। রিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্রোপচার করতে হবে, আর ঘাড় চিরে নার্ভের জট ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। বাঁচবো তো? আহা, তুমি যাবেন না, তাহলে তো সারাতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করা যাবে। ভাত ডাল বড় একটা খাবেন না, 1 প্লেট বন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব খাবেন। হ্যাঁ, বিকেলে একটু বার্গেনটি খেতে পারেন। হ্যাঁ, বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা। থ্যাংক ইউ। নন্দবাবু কাঁপা কাঁপা পায়ে প্রস্থান করলেন। সন্ধ্যাবেলা বঙ্কুবাবু বললেন, আরে তখনই আমি বারণ করেছিলুম, ওর কাছে যেও না, বেটা মরার পেটে হাত বুলিয়ে খায়। খুলির ওপর তোরপুন চালাবেন। ষষ্ঠীবাবু, গুপিবাবু ও নিধুবাবু প্রত্যেকেই একে একে বলতে শুরু করলেন, আমাদের পাড়ার ওই তারিণী কোবরেজকে দেখালে হয় না? না না, যদি বাস্তবিক নন্দর মাথার ভেতর ওলট পালট হয়ে গিয়ে থাকে তবে হাতুড়ে বুদ্ধি কমন হয়, হোমিওপ্যাথি ভালো। আমার কথাটা শুনবে না বাবা? ডাক্তারি তোমার ধাতে না হয় তো একটু কবিরাজি করতে শেখো। দারোয়ানি তো দিব্যি আগলোটা বানিয়েছে, বলোটা একটু চেয়ে আনি। শেষ অবধি হোমিওপ্যাথি স্থির হল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসলেন। রোগীর ভিড় এখনো আরম্ভ হয়নি। অল্পক্ষণ পরই তার ডাক পড়ল। একটা প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বই সাজানো। বাইরের এক ঘরের দেয়ালে বর্ণিত শিয়ালের মতন বৃদ্ধ নেপালবাবু বসে আছেন। মুখের গড়গড়ার নল, ঘরটি ধোঁয়ায় ঝাপসা হয়ে গেছে। নন্দবাবু নমস্কার করে দাঁড়িয়ে রইলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চেয়ে বললেন, বসার জায়গা তো আছে, বসো না গিয়ে। নন্দবাবু বসলেন। সাহস উঠেছে? আগে রোগী শেষ অবস্থা না হলে তো আমার ডাক হয় না, তাই জিজ্ঞাসা করছি। নন্দ সবিনয় জানালেন তিনি রোগী। আগে আমি রুগী ডাক্তারবাবু। লোকের ডাকাত বেটাগুলো ছেড়ে দিল তাড়াতাড়ি। তোমার হয়েছেটা কি? নন্দবাবু তার ইতিবৃত্ত বর্ণনা করলেন। তফাদার কি বলেছে শুনি? বললেন আমার মাথাতে টিউমার আছে। তফাদারের মাথার ভেতর কি আছে যেন? হ্যাঁ, গোবর 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 ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ হ্যাঁ, চালা। তার টুপির ভেতর সিং, আর এই জুতোর ভেতর খুদ, আর এই পাটুরির ভেতর ল্যাজ। খিদে হয়? 2 দিন হলো তো একেবারেই হচ্ছে না। ঘুমায় না, মাথা ধরে? কাল সন্ধেবেলা ধরেছিল। বাদিক আগে হ্যাঁ। না ডান্ডিক? আগে হ্যাঁ। ঠিক করে বলো। আগে ঠিক মাঝখানে। পেট কামড়ায়? সেই দিন কামড়েছিল। নিধি কাবলি মটর ভাজা এনেছিল, তাই খেয়ে।
আরে পেট কামড়ায় না মোটর দেয়, তাই সেটা বলো, এত কথা বলো কেন? হাঁচুর পাঁচুর করে। ডাক্তারের কয়েকটা মোটা মোটা পোল দেখল। তারপর অনেকক্ষণ চিন্তা করার পর তিনি বললেন, একটা ওষুধ দিচ্ছি, নিয়ে যাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথি বিষ দূর করতে হবে। 5 বছর বয়সে আমার খুনে বেটারা 2 গ্রাম কুইনিন দিয়েছিল, এখনো বিকেলে মাথা টিপটিপ করে। না, 7 দিন পর ফের এসো, আসল চিকিৎসা তখন শুরু হবে। এখন ব্যায়ামটা কি আন্দাজ করতে পেরেছেন ডাক্তার বাবু? ডাক্তার ভ্রুকুটি করে বললেন, তার জেনে তোমার কি 4টে হাত বেরোবে নাকি? হ্যাঁ, যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের ঝোল, আর স্নান বন্ধ, গরম জল খেতে পারো। তামাক খাবে না, তোমার লাগলে ওষুধের গুণ নষ্ট হবে। ভাবছো আমার আলমারির ওষুধের গুণ নষ্ট হয়ে গেছে, তাই তো? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো। কি কত সেটাও বলে দিতে হবে নাকি? হ্যাঁ, দেখছো না দেওয়ালে নোটিশ লটকানো রয়েছে, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। যাও এখন। নন্দবাবু টাকা দিয়ে বিদায় নিলেন। নিধুবাবু বললেন, কেন বাবা কাঁচা পয়া নষ্ট করছো? আগলে তো 5 রাত বক্সে বসে থিয়েটার দেখা যেত। ও নেপাল বুড়ো মস্ত গুগু, নন্দদাদাকে ভালো মানুষ পেয়ে ঠ করে দিয়েছে। কত আমার পাল্লায় বাছা ধন, কত বড় হোমিওপ্যাথ দেখে নিতমু। এক চুমুকে আলমারির ওষুধ শুদ্ধ সাবান না করে দিতে পারলে না, আমার নাকটা কেটে দিও। গুপি বলল, আজ আপিসে শুনছিল কে একজন বড় হাকিম ফারাক্কাবাদ থেকে এখানে এসেছে। খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে, একবার দেখালে হয় না? ষষ্ঠী বলল, এই শীতে হাকিমি ওষুধই ভালো। তা শরবত খাইয়েই কি মারতে চাও নাকি? হ্যাঁ, শোনো বাপ, হ্যাঁ, তার চেয়ে তারিণী কবরেজকে ডাকাই ভালো, বুঝলে? অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হলো। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। কবিরাজ মশায়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়িগোঁফ কামানো, তেল মেখে 8 হাতি ধুতি পরে তিনি একটি চেয়ারের উপর উবু হয়ে বসে তামাক খাচ্ছেন। এই অবস্থাতেই তিনি প্রত্যেকদিন রোগী দেখেন। ঘরে একটা তক্তপোষ, তার উপরে তেল চিটে পাটি এবং কয়েকটা মলিন তাকিয়া, দেওয়ালের কোলে 2টি ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করে তক্তপোষে বসলে কবিরাজ মশাই তাকে জিজ্ঞেস করলেন, এ বাবুর কোন থেকে আসা হচ্ছে শুনি? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বললেন। রোগীর ব্যায়ামটা কি? নন্দবাবু জানালেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাস বিব্রত করলেন। মাথার খুলে ঠেটা করে দিয়েছে নাকি? আগে না, নেপাল বাবু বললেন পাতুরি, তাই আর মাথায় অস্ত্রোপচার করায়নি। নেপাল? সে আবার কেডা? জানেন না? চোর বাগানের নেপাল চন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। নেপলা? তাই কও, সেটা আবার ডাক্তার হলো কবে? বলি, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? হ্যাঁ গো, পাড়ায় এমন বিতকন কবিরাজ থাকতে ছেলে ছোকরার কাছে যাও কেন? আগে বন্ধু বান্ধবেরা বললে ডাক্তারের মতটা আগে নেওয়া দরকার, আর যদি অস্ত্র চিকিৎসা করতে হয়। এখন জানতি বাবুরিকে চেনো? উল্লের উকিল জানতি বাবু। সম্মতি না জানিয়ে নন্দবাবু ঘাড় নাড়লেন। তার মা আমার হলো গিয়ে উপস্তম্ভে, সিভিল সার্জন পা কাটলি 3 দিন অচৈতন্যী। জ্ঞান হলি পর কইলেন আমার ঠ্যাং কই, ডাক্তারি নিশান রে, চিলুম ঠুকে 1 ডালা চবন প্লাস।
তারপর কি হলো কও তো দেখি। আবার পা গুছিয়েছে বুঝি? ওরে ক্যাবলা, আরে দেখ রে, বীর এলে ছাগলে সব দুধটা খেয়ে গেল। যা 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 যা। বলতে বলতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটলেন। একটু পরে ফিরে এসে তিনি যথাস্থানে বসে বললেন, দাও নেড়িটা একবার দেখি। এই তো, যা ভাবছিলাম তাই। আজই ব্যায়াম হয়েছিল কখনো? অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিক তাওড়েছি, 5 বছর আগে, তাই তো? প্রায় 7.5 বছর হলো। ওই একই কথা, 5 দিনে 7.5। সকালে বমি হয়? আগে না। আরে হয় হয়, তুমি জানতে পারো না। নিদ্রা হয়? ভালো হয় না। হইবে নাই তো। উর্দু হয়েছে কিনা? দাঁত কনকন করে? আগে না। করি করি, তুমি জানতে পারো না। যাই হোক, তুমি যত চিন্তা করোনি বাবা, আরাম হয়ে যাবে। আমি ওষুধ দিচ্ছি তো, দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি থেকে একটা শিশি বার করলেন এবং সেই শিশির মধ্যে থাকা বড়ির উদ্দেশ্যে তিনি বললেন, আরে থাম থাম থাম, লাফাইনি বাবা, লাফাইনি, থাম থাম থাম। আমার সব জীবিত ওষুধ, ডাকলেই ডাক শোনে। না, একটু করে বলি, সকাল সন্ধ্যে খাবা, আবার 3 দিন পর আসবা, বুঝছ? আগে হ্যাঁ। চাই বুঝছ, অনুপাত দিতে হইবে না। আবার লেবুর রস আর মধুর সাথে মাখিয়া খাইবা, আর ভাত খাইবা না। আর এই ওল সিদ্ধ, কোন সিদ্ধ এইসব খাবা। নুন খাইবে না, এটা মনে থাকে জানো। আর মাগুর মাছের ঝোল একটু চিনি দিয়া রাঁধিয়া খাইবা। গরম জল ঠান্ডা করিয়া খাইবা, বুঝছ? আগে ব্যায়ামটা কি? যাকে বলে উদুরি গো, উদুরি। উর্দু লেবাও কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়ে বিমর্ষ চিত্তে বিদায় নিলেন। নিধুবাবু বলল, কি দাদা, কবিরাজের স্বাদ মিটল? না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো। আমি বলি কি, নন্দ বিয়ে থা করে ঘর পরিবার আনুক। এরম দামড়া হয়ে থাকার কিছু মানে হয় না। নন্দ চি চি স্বরে বলে উঠলেন, আর পরিবার, কোন দিন আছি কোন দিন নেই, এই বৈশাখটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলল, নন্দদা, একটা মোটর কেন মাইরি, 2 দিন হাওয়া খেলে না চাঙ্গা হয়ে উঠবে। ওই 7 সিটার হাট আর সেটের করে তো আমরা 5 জন আছি। তা যদি বললে, তবে আমারও একখান কথা শুনো। আমার মতে মোটরও যা, পরিবারও তাই। ওই যাহাই মোটর কার তাহাই পরিবার। ঘরে আনা সোজা, কিন্তু মেরামতির খরচ জোগাতে জোগাতে প্রাণান্ত হয়েই যাবে। আজ টায়ার ফাটলো, কাল গিন্নির অম্বল শুল, পরশু ব্যাটারি খারাপ, তরশু ছেলেটার ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো নে। শোনো নন্দ, তোমায় বলি, যদি করেছ কি মরেছ, সব শেষ হয়ে যাবে। এই শীতকালে কোথা 2 দণ্ড লেপের মধ্যে ঘুমোবো মশাই, তা না। সারাটা দিন প্যান প্যান আর ট্যাঁ ট্যাঁ। বলি, এতে কোন স্বর্গ সুখ পাচ্ছ? ত্রিপুরা যেরকম হিসেবে লোক না মাইরি, একটা মোটা সোটা রোলা ভাল্লুকের মেয়েকে বিয়ে করলে লেপ কম্বলের খরচাটাই বেঁচে যেত। যাহা 52 তাহাই 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে।
নন্দবাবু অগত্যা রাজি হলেন। হাজি উল মুলক বিন লোকমান নুরুল্লাহ গাজন ফরুল্লাহ আল হাকিম ইউনানি, লোয়ার চিতপুর রোডে তিনি বাসা নিয়েছেন। নন্দবাবু তেতলায় উঠলে একজন লুঙ্গি পরা ফেচধারী লোক তাকে বলল, আসেন বাবু মশাই আসেন, আমি হাকিম সাহেবের মীর মুন্সি। কি বিমারি বলেন, আমি লিখে হুজুরকে ইত্তালা ভেজিয়ে দিব। বিমারিটা কি সেটাই তো জানতে আসা বাপু। তবে কুছ তো বলেন না। তক্তি, বুখার, পিল্লি, চক্কে ঘেগ, বাওয়াসির, রাত আন্ধি। ও সব কিছু বুঝলুম নে বাবু, আমার প্রাণটা বড় ধরপড় করছে। সহি বলেন, দিলদার আপনা মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি ছন না, নজরানা 2 মোহর। না থাকে আমি দিচ্ছি 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রোমাল 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দগি জনাব বলবেন, তারপর রুমালের ওপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়ে দরবারে নিয়ে গেল। একটা বৃহৎ ঘরে গালিচা পাতা, এক পাশে মসনদের উপরে তাকিয়ায় হেলান দিয়ে হাকিম সাহেব ধূমপান করছেন। বয়স 55, বাবরি চুল, গোঁফ খুব ছোট করে ছাঁটা, দাড়ির গোড়ার দিকটা সাদা, মধ্যভাগে লাল এবং ডগায় নীল। পরিধানে শাটিনের চুড়িদারের ইজার, কিংখাপের জোব্বা, জরির তাজ। সম্মুখে ধূপদানে মুসব্বর এবং রোগী মস্তৌগি জ্বলছে। পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়ে বসে আছে এবং হাকিমের প্রতি কথায় তারা কেরামত বলে উঠছে। ঘরের এক কোণে একজন ঝাঁকড়া চুলো চাপদাড়িওয়ালা লোক সেতার বাজাচ্ছে এবং বিকট অঙ্গভঙ্গি করছে। আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দিব। নন্দবাবুর ইতিবৃত্ত শেষ হলে হাকিম বললেন, সরলা। নন্দ শিউরে উঠলেন। মুন্সি আশ্বাস দিয়ে বলল, ডরবেন না মশাই, ডরবেন না, জনাবকে আপনার শির দেখান। নন্দর মাথা টিপে হাকিম বললেন, हड्डी पिलपिला गया। আর শুনেছেন, মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম 3 রাঙা দাড়িতে আঙুল চালিয়ে বললেন, शर्मा सर। একজন একটা লাল গুঁড়ো নন্দবাবুর চোখের পাতাতে লাগিয়ে দিল। মুন্সি বোঝালো, আঁখ ঠান্ডা থাকবে, নিদ ভালো হবে। হাকিম আবার বললেন, रोगन बब्बर। মুন্সি হাঁক দিল। এই জি বলবার, উস্তারা লাও, উস্তারা। আরে আরে তুমি করো কি? নন্দবাবু বলতে বলতে চট করে তাহার ব্রহ্মতালুর উপরে 2 ইঞ্চি সমচতুষ্কোণ কামিয়ে দিল, আর একজন তার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগালো। মুন্সি বলল, হ্যাঁ, ঘাবড়ান কেন মশাই, এ হচ্ছে বব্বরি সিঙ্গির মাথার ঘি, বহুত কিমাত, মাথার হাড্ডি শকত হবে। নন্দবাবু কিছুক্ষণ হতভম্ব অবস্থায় রইলেন। তারপর ধাতস্থ হয়ে দ্রুত বেগে ঘর থেকে পালিয়ে গেলেন। মুন্সি পিছন পিছন ছুটতে ছুটতে বলল, बाबूजी, बाबूजी रुक जाइए बाबूजी, अरे ओ बाबूजी रुक जाइए, हमारा दस्तूरी तो देते जाइए। ओ बाबूजी रुक जाइए, हमारा दस्तूरी। নন্দবাবু একটা টাকা ফেলে দিয়ে 3 লাফে নিচে নেমে গাড়িতে উঠেই কোচম্যানকে বললেন, গাড়ি হাঁকাও, গাড়িটা হাঁকাও।
সন্ধ্যাকালে বন্ধুগণ এসে দেখলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলল, বাবুর বড় অসুখ, দেখা হবে না আজ। সকলেই বিষণ্ণ মনে বাড়ি ফিরে গেলেন। সমস্ত রাত বিছানায় ছটফট করতে করতে ভোর 4টের সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করলেন যে আর বন্ধুগণের পরামর্শ তিনি শুনবেন না। আর বন্ধুগণের পরামর্শ শুনিব না, নিজের ব্যবস্থা এবার নিজেকেই করতে হবে। বেলা 8টার সময় নন্দবাবু বাড়ির বাইরে বেরোলেন এবং বড় রাস্তায় একটা ট্যাক্সি ধরে বললেন, সিধা চলো। সংকল্প করেছেন মিটারে 1 টাকা উঠলেই ট্যাক্সি থেকে তিনি নেমে পড়বেন এবং কাছাকাছি তিনি যে চিকিৎসক পান তারই মত অনুসারে চলবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজি, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির যেই ডাক্তারই হোক না কেন। বউবাজারে নামতে একটা গলিতে ঢুকতেই তিনি সাইনবোর্ডের দিকে তাকালেন, ডক্টর মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেও করলেন না, নয়তো হয়তো একটু তিনি ইতস্তত বোধ করতেন। একেবারে সোজা পর্দা ঠেলে তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন। মিস বিপুলা মল্লিক তখন বাইরে যাবার জন্য কাঁধের উপরে সেফটি পিন আটকাচ্ছিলেন। নন্দকে দেখে তিনি মৃদু স্বরে বললেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হলেন, তারপর মরিয়া হয়ে ভাবলেন, হোক তো, নয় লেডি ডাক্তারেরই পরামর্শ নিয়ে নেব, কি আছে তার। নন্দবাবু বললেন, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। পেন আরম্ভ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম পোয়াতি? নন্দ অপ্রতিভ হয়ে বললেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হয়ে বললেন, নিজের জন্য? ব্যাপার কি? সমগ্র ইতিহাস বর্ণনা শেষ হলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্বন্ধে 2-4টি প্রশ্ন করে বললেন, আচ্ছা, আপনার নামটি কি জিজ্ঞাসা করতে পারি? শ্রী নন্দ দুলাল মিত্র। বাড়িতে কে কে আছেন? নন্দবাবু জানালেন তিনি বিপত্নিক। বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া তার আর কেউ নেই। কাজকর্ম কি কিছু করা হয়? তা কিছু করি না, পৈতৃক সম্পত্তি অনেক আছে। মোটর কার আছে? নেই, তবে কেনবার ইচ্ছা আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করে কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়ে চিন্তা করলেন, তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়লেন। নন্দ ব্যাকুল হয়ে বললেন, দোহাই আপনার, সত্যি করে বলুন না আমার কি হয়েছে। টিউমার না পাথুরি না উদুরি না কালাজ্বর নাকি হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হেসে হেসে বললেন, কেন আপনি ভাবছেন? ওসব কিছু হয়নি, আপনার শুধু একজন অভিভাবকের দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বললেন, তবে তবে কি আমি পাগল হয়ে যাচ্ছি? মিস মল্লিক মুখে রুমাল দিয়ে খিলখিল করে হেসে বললেন, ও ডিয়ার, নো 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 নো, পাগল হবেন কেন? আমি ভাবছিলাম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। কেন, পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হেসে বললেন, মাসে পিসির কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পর আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তারপর 2 দিন পরে আবার গেলেন, তারপর প্রতিদিন। তারপর একদিন নন্দবাবু পিসিমাতাকে কাশীধামে রওনা করে দিয়ে মস্ত বাজার করলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মটন, তদনুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। বন্ধুবর্গকে খুব খাওয়ালেন।
নন্দবাবু জরিপার সূক্ষ্ম ধুতির উপরে সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সম্মতি মুখে সকলকে আপ্যায়িত করলেন। মিসেস বিপুলা মিত্র এখন স্বামী ছাড়া ভিন্ন অপর রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছে, মোটর কার কেনা হয়েছে। তবে দুঃখের বিষয়, সন্ধ্যার আড্ডাটি এখন ভেঙে গিয়েছে। আজ আপনারা শুনলেন টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট পরিচালিত রাজশেখর বসু ওরফে পরশুরামের লেখা চিকিৎসা সংকট। গল্পটির পরিচালনায় অর্ঘ্য চক্রবর্তী, গল্পের কথক ও ডাক্তারের কণ্ঠে সুদীপ্ত রানা, মিস বি মালিকের কণ্ঠে মৌহা ব্যানার্জি, বঙ্কুবাবুর কণ্ঠে অতনু, রুগী, হাকিম ও মীর মুন্সির কণ্ঠে অনির্বাণ কায়েত, গুপিবাবুর কণ্ঠে রাজ, ষষ্ঠীবাবুর কণ্ঠে সন্দীপন, নন্দবাবু, তারিণী কবিরাজ, নেপাল ডাক্তার ও নিধুবাবুর কণ্ঠে অর্ঘ্য চক্রবর্তী, পোস্টার অ্যান্ড সাউন্ডস্কেপ ডিজাইন অর্ঘ্য চক্রবর্তী, এডিটিংয়ে অনির্বাণ কায়েত। এই গল্পটা মানে আমাদের এই প্রেজেন্টেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও নোটিফিকেশন বেলটি অন করতে একদমই ভুলবেন না। এবং আপনারা এই গল্পটিকে আপনাদের প্রিয়জন ও আপনজনকে অবশ্যই শেয়ার করুন। আজকের মতন বিদায়। আগামী শুক্রবার টিম মেক ইউনিক এন্টারটেনমেন্ট আপনাদের জন্য আরও একটি নতুন ও রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।